সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। ফেসবুক লাইভে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে আমার আইনগত অভিমত ব্যক্ত করেছিলাম। তার প্রেক্ষিতে অনেকেই মেসেজ দিয়েছেন, নানাভাবে জানতে চেয়েছেন, সুনির্দিষ্টভাবে আইন উল্লেখ করে, বিশেষ করে গণভোট। এখন আমরা দেশের সর্বোচ্চ আইনটা আগে দেখি। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এটা সর্বোচ্চ আইন। সংবিধানের 7(2) অনুচ্ছেদে বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, অর্থাৎ আমাদের দেশের সর্বোচ্চ আইন। অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ এই সংবিধানে যেটা নাই সেটা করা যাবে না। এই সংবিধানে কোথাও গণভোটের বিধান নাই। তাহলে এই গণভোট অনুষ্ঠানের বিধান কোথায় পেলেন? যেটাই সংবিধানে নাই সেটা তো করা যাবে না, 7(2) অনুচ্ছেদে বলা হলো। তাহলে এই গণভোটের বিধানটা আসলো কোত্থেকে? কেউ কেউ বলেছেন যে রাষ্ট্রপতি তো অধ্যাদেশ জারি করেছেন। এখন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানের 93 অনুচ্ছেদে। আমরা একটু 93 অনুচ্ছেদে দেখি। সেখানে বলা হয়েছে, এই সংবিধানের অধীনে সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে যাহা করা যায় না, যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়, অথবা তাহার দ্বারা পূর্বে প্রণীত কোনো অধ্যাদেশের যে কোনো বিধানকে অব্যাহতভাবে বলবৎ করা যায়, অর্থাৎ ক্ষয়ে যাতে এই সংবিধানের কোনো বিধান রহিত হয়ে যায়। তো এই সংবিধানে যে বিধান নাই সেইটা যদি করতে যান, তাহলে এই সংবিধানে যা আছে সেটা রহিত হয়ে যায়। অর্থাৎ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির যে বিধান সংবিধানের 93 অনুচ্ছেদে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ওনাকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি যে ক্ষমতা এই সংবিধানের ভিতরে নাই, উনি এক্সারসাইজ করতে পারবেন। এখন ওনার পাওয়ার আছে কতটুকু? সংবিধানের 48 অনুচ্ছেদে ওনার ক্ষমতা দেওয়া হয়েছে, বিধান অনুসারে উনি প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ, এর বাইরে ওনার নিজস্ব কোনো এখতিয়ার নাই। যা করতে হবে সেটা প্রধানমন্ত্রীর পরামর্শে করতে হবে। তাহলে কার ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে, কার পরামর্শে উনি অধ্যাদেশ জারি করলেন? এখন ওনাকে হয়তো ডক্টর ইউনূস বাধ্য করেছেন অধ্যাদেশ জারির কাগজে সই করতে। যদি সেটা করানো হয় যেটা সংবিধানে নাই, এটা তো বেআইনি। এর সঙ্গে যুক্ত হবে, যিনি ওনাকে বাধ্য করলেন এটা করতে, তার নিজেই তো আইনগত বৈধতা নাই। অন্তর্বর্তীকালীন সরকার নামক কনসেপ্টই তো আমাদের এই কনস্টিটিউশনে কোথাও নাই। এজন্য আমাদের সুপ্রিম কোর্ট যে রেফারেন্সটা পাঠিয়েছিল মহামান্য রাষ্ট্রপতির অনুরোধে, সেখানে বলে দিয়েছেন, জরুরি নির্বাহী কাজ সম্পন্ন করার জন্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ ও তাদের শপথ পড়াতে পারেন। কোথাও কিন্তু বলা হয়নি যে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন। মনে রাখবেন, অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারবেন এমন কোনো কথা সুপ্রিম কোর্ট বলে নাই। এখন একটা ভ্যাকুয়াম অবস্থায় রাষ্ট্রপতি তার উপদেষ্টা নিয়োগ করতে পারেন। আমরা যদি ধরেও নেই সুপ্রিম কোর্টের রেফারেন্সটা, তাহলে রাষ্ট্রপতি তাদের উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন। অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক কোনো সরকার গঠনের কোনো বিধান নাই। তাহলে ডক্টর ইউনূসের নিয়োগটাই, এই প্রক্রিয়াটাই ছিল অবৈধ। তিনি যে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেন সেটা অবৈধ। আবার নিজেরই লেজিটিমেসি নাই। তিনি কিভাবে সংবিধান বহির্ভূত একটা কাজ করার জন্য রাষ্ট্রপতিকে দিয়ে একটা অর্ডিন্যান্সে স্বাক্ষর করান? এটা যদি করেনও তা অবৈধ। মনে রাখতে হবে, এই হ্যানা ভোট জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদ করেছিলেন। তারপরে পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী নামক সংবিধানের 2টা সংশোধনী এনে সেটাকে বৈধ করেছিলেন। সর্বোচ্চ আদালত ওই 2টি সংবিধান সংশোধনী মামলার রায় দিয়ে বলেছেন, যিনি এটা করেছেন তারই এটা করার এখতিয়ার ছিল না, তারই ক্ষমতা দখল করার এখতিয়ার ছিল না। অতএব তার কৃতকর্ম, অবৈধ ব্যক্তি দ্বারা কৃতকর্ম সম্পূর্ণরূপে বাতিল। ফলে জিয়াউর রহমানের হ্যানা ভোট, এরশাদের হ্যানা ভোট দুটোই অবৈধ হয়ে গেছে।
ফলে এখন যে হেনা ভোট করছেন এটার পরিণতি একই হবে। দ্বিতীয় প্রশ্ন অনেকেই করেছেন, যে সরকার গঠিত হতে যাচ্ছে বা গঠিত হবে সেই সরকার কি এটা করতে বাধ্য কিনা? না, অবৈধ কোনো ম্যান্ডেট বাস্তবায়ন করতে সরকার বাধ্য না। একজনে লিখেছেন, নির্দিষ্ট একটা সময়ের পরে সংসদ পাশ না করলে অটো পাস হয়ে যাবে। না, সংসদকে এভাবে উপেক্ষা করা যায় না। সংসদ সার্বভৌম। সংসদ পাশ না করলে অটো পাস হয়ে যাবে, এই বিধান আমাদের দেশের সর্বোচ্চ আইনে কোথাও নাই। আর এই চুক্তি যারা করেছেন, এই চুক্তিদাতারা কারা? তারা কেউ জনপ্রতিনিধি? যারা এই যে যমুনায় বসে বা রাষ্ট্রীয় অতিথি ভবনে বসে এই যে একটা কাগজ তৈরি করছেন, নাম রাখছেন জুলাই চার্টার, তাদের অথরিটি কে দিয়েছে? তারা কেউ নির্বাচিত জনপ্রতিনিধি না। 18 কোটি মানুষের দেশের জনা কয়েক বসে একটা কাগজ তৈরি করে বললেন যে এটা আমরা একমত হলাম। এই একমতটা কার উপর বাইন্ডিং না। 90-এর গণ অভ্যুত্থানে একটা সমঝোতা হয়েছিল, সেই সমঝোতা কি বাস্তবায়িত হয়েছে? অন্যদিকে বিএনপি পরিষ্কারভাবে বলছেন তাদের যে 31 দফা তারা সেটা বাস্তবায়ন করবেন। সেই 31 দফার ভিতরে এইসব বিষয় নাই। তাছাড়া সংসদকে কি করতে হবে এটা ডিকটেট করার ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। সংসদ সার্বভৌম এবং সেই সংসদ গঠিত হয়েছে এই কনস্টিটিউশনের আওতায়। ফলে এই কনস্টিটিউশন যে সংসদ গঠন করছে সেই কনস্টিটিউশনের বাইরে গিয়ে কোনো বিধিবিধান পাশ করতে পারে না। মনে রাখবেন, বঙ্গবন্ধুর খুনিদের অব্যাহতি দেওয়ার জন্য ইনডেমনিটি অর্ডিন্যান্স হয়েছিল এবং 1979 সালের পার্লামেন্টে সেটা পাশ হয়েছিল। এটা টেকে নাই। একইভাবে ইউনূস জুলাই সহিংসতা সন্ত্রাসে জড়িতদের এক অংশকে অব্যাহতি দেওয়ার জন্য যে একটা এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করছেন, এই এক্সিকিউটিভ অর্ডারে কোনোভাবেই কোনো অপরাধীকে পরিত্রাণ দেওয়া যায় না। কারণ আমাদের সংবিধানে বলা হয়েছে নোবডি ইজ অ্যাবভ দি ল, আইনের ঊর্ধ্বে কেউ না। এবং অপরাধ কখনো তামাদি হয় না, অর্থাৎ 2 বছর পরে হোক 5 বছর পরে হোক। বঙ্গবন্ধুর খুনের বিচার চূড়ান্তভাবে সম্পন্ন হতে তো 35-36 বছর লেগেছে। কোনো আইন কিন্তু অপরাধকে তামাদি করে দেয় না। যারা আমার কাছে প্রশ্ন করেছিলেন তাদের জন্য পরিশেষে বলবো, কথিত গণভোট অবৈধ প্রক্রিয়া হয়েছে, অসাংবিধানিক প্রক্রিয়া হয়েছে। রাষ্ট্রপতির দেওয়া অধ্যাদেশ সংবিধান বহির্ভূত অবস্থা হয়েছে এবং যতগুলো ভোটার না তার চেয়ে বেশি গণভোট হয়ে গেছে বেশি। তার মানে এটা জালিয়াতি। আর জালিয়াতি যদি নাও হয়, পার্লামেন্টকে কেউ বাইরের থেকে ডিক্টেট করে বলতে পারে না তুমি এটা পাশ করবা, তুমি পাশ না করলে এতদিন পর অটো পাস হয়ে যাবে। এটা হাস্যকর। এটা যারা করেছেন তারা জ্ঞানপাপী, বিদেশ থেকে আসা, বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে বিদেশের আনুগত্যতা নেওয়া কিছু লোক এবং যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন না, তারা মুক্তিযুদ্ধের স্পিরিটের কনস্টিটিউশনকে নষ্ট করার জন্য এটা করেছেন। এটা করতে আগামী পার্লামেন্ট বাধ্য না এবং যে সরকার গঠিত হবে তারাও এটা বাস্তবায়ন করতে বাধ্য না। মনে রাখতে হবে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সর্বোচ্চ আইনের বাইরে গিয়ে নতুন করে পাকিস্তানি স্টাইলের বা ওই স্পিরিটের কোনো কিছু করার অবকাশ নাই। এদেশ আমার, এদেশ আপনার, এদেশ আমাদের সবার, শুধুমাত্র যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা ছাড়া। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।